আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময়ের অশেষ করুণায় তোমরা অনেক বেশি ভালো আছো এবং তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ 23 সালে তারা সুন্দরভাবে তোমরা তোমাদের এইচএসসির জন্য ইংরেজির প্রিপারেশন নিচ্ছ। সেই প্রস্তুতিকে আরো একটু শানিত করার জন্যই তোমাদের প্রয়োজন প্রিভিয়াস যত বোর্ড কোয়েশ্চেন রয়েছে প্রতিটি টপিকের সেগুলো সুন্দরভাবে বুঝে বুঝে সলভ করা। কারণ আমরা যদি বোর্ড কোয়েশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে, যদি সেগুলো আমরা সলভ করতে পারি বুঝে বুঝে, তাহলে আমরা আমাদের যেই প্রস্তুতিটা কতটুকু হলো, সেখানে কোন জিনিসটা আর প্রয়োজন, কোন জিনিসের জায়গায় আমাদেরকে আরেকটু চেঞ্জ করতে হবে, সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। সো তোমাদের জন্য বোর্ড কোয়েশ্চেনগুলো খুব বুঝে বুঝে পড়তে সুবিধা হয় বা সলভ করতে কোনো ধরনের প্রবলেম না হয়, তার জন্য কিন্তু বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করার একটি পরিকল্পনা আমরা নিয়েছি। আশা করছি এই কোয়েশ্চেন সলভের ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। আজকে আমরা নিয়েছি ন্যারেশনের সিলেট বোর্ডে 2022 সালে যে প্রশ্নটি এসেছে সেটি। প্রশ্নটির প্রতিটা টপিকে ধরে ধরে সলভ করার চেষ্টা করব, তোমরা যেন বুঝতে পারো যে কোন জায়গায় কিভাবে তুমিও যদি এরকম প্রশ্ন আসে তাহলে যেন সলভ করতে পারো। চলো আমরা তাহলে শুরু করছি। ওকে, ন্যারেশনের ক্ষেত্রে প্রথমে আমি কিছু কথা বলে নিই, তোমরা যে জিনিসগুলো মাথায় রাখবে এবং সলভ করার সময় তোমাকে খুব বেশি হেল্প করবে এই জিনিসগুলো। প্রথমত হচ্ছে, তুমি ডিরেক্ট ন্যারেশনে যেই রকম ভাবে একটা বাক্য পড়ে ওই বাক্যটা দেখে ঠিক একটা বাক্যেরই তুমি ইনডিরেক্ট করতে, এটা কিন্তু আমাদের যেই প্যাসেজ ন্যারেশন সেটা কিন্তু ওইরকম না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে একটা একটা বাক্যর পরেই দেখা যাবে যে স্পিকার লিসনার চেঞ্জ হচ্ছে, সেইটাতে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। কখন কে স্পিকার আর কে হচ্ছে লিসনার, অর্থাৎ কাকে বলছে আর কে বলছে। ওকে, দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে যে প্রতিটা বাক্য যখন পড়বে ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা রয়েছে আমাদের রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা কোন ধরনের বাক্য, এটা অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অপারেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে। এই 5 ধরনের বাক্যের জন্য কিন্তু আবার তোমার বাক্যের গঠন বা ইনডিরেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তার জন্য এটাকে খুব ভালোভাবে খেয়াল রেখে তোমাদেরকে সলভ করতে হবে। ওকে, তাহলে চলো আমরা একটু প্রতিটা জিনিসকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। ওকে, আমরা প্রথম লাইনটা একটু পড়ি। Could I help you, sir? said the receptionist. ওকে, তার মানে রিসেপশনিস্ট একজন ব্যক্তিকে বলছে, তাকে স্যার সম্বোধন করে বলছে যে could I help you, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তাহলে আমরা দেখলাম যে একজন রিসেপশনিস্ট কথাটি বলেছে, কাকে বলেছে, একজন স্যার নামে সম্বোধন করে একজন ভদ্রলোককে এই কথাটি বলেছে। আমরা এখানে খুব সুন্দরভাবে নোট ডাউন করব যে এখানে স্পিকার হচ্ছে আমাদের রিসেপশনিস্ট, আর লিসনার বা কাকে বলেছে সেটা হচ্ছে আমাদের ওই যে স্যার নামের ভদ্র ব্যক্তিটি। ওকে, বা স্যার নামে না, স্যার যাকে ডাকা হয়েছে। তারপরে বাক্যটি একটু পড়ি। দ্য ম্যান রিপ্লাইড, দেখো এখানে কিন্তু মানুষটি কে তার নামটা কিন্তু বলা হয়নি, তার মানে এই যে স্যার, স্যার হচ্ছে এই ম্যান। দ্য ম্যান রিপ্লাইড, শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোম্পানি। এখন তিনি বললেন যে হ্যাঁ তুমি আমাকে সাহায্য করতে পারো, I want to meet the managing director of the company, আমি এই কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছে তার সাথে আমি দেখা করতে চাই। ওকে, আমরা এইটুকু পর্যন্ত বুঝলাম। চলো আমরা এবার একটু সলভ করি। তাহলে আমরা জানি যে যখন একটা ইন্টারোগেটিভ বাক্য আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন এই যে সেইটা খেয়াল রাখতে হবে, এই যে সেইটা পাস্টে আছে নাকি প্রেজেন্টে না ফিউচারে, এটাতে খুব ভালোভাবে সবার প্রথমে তো এই জায়গায় ফোকাস করবা। সবার প্রথমে ফোকাস করে দেখবা যে এইটা কোন টেন্সে আছে, কারণ এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে না হয় তাহলে কিন্তু তুমি ভিতরের টেন্স গুলা কোনোভাবে চেঞ্জ করতে পারবা না। তাহলে যেহেতু এটা পাস্টে আছে তার মানে আমরা পরবর্তী আলোচনায় আসতে পারছি। ওকে, আমরা লিখি দ্য রিসেপশনিস্ট, দ্য ওকে দ্য রিসেপশনিস্ট। এখন প্রশ্ন হচ্ছে এটা তো একটা ইন্টারোগেটিভ বাক্য, রাইট? তাহলে আমরা এই সেইডের পরিবর্তে আসলে কি লিখতে পারি? খেয়াল রাখতে হবে ইন্টারোগেটিভ বাক্যে সেইডের পরিবর্তে আমরা লিখতে পারি আস্কড অথবা ওয়েদার। যেহেতু বহুল ব্যবহৃত আস্কড, আমরা আস্কড লিখলাম। ওকে, তাহলে এই প্রশ্নটা কাকে করেছে? দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য ম্যান। ওকে,
এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যদি এই রকম ডিরেক্ট নারেশনে স্যার শব্দটি উল্লেখ থাকে, স্যার ম্যাডাম এরকম কাউকে সম্বোধন করার ক্ষেত্রে যদি খুব সম্মানসূচকভাবে সম্বোধন করে, তখন আমরা সেখানে ইউজ করব হচ্ছে রেসপেক্টফুলি। তাহলে দ্য রিসেপশনিস্ট রেসপেক্টফুলি, ওকে, সম্মানের সাথে বা মর্যাদার সাথে আস্কড দ্য ম্যান, মানুষটিকে জিজ্ঞেস করলো। আচ্ছা, তারপরে আসো, এই যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটার, এইটা আমরা যে এই ইনভার্টেড কমাটা উঠিয়ে দিব, দুইটাকে যে একসাথে যুক্ত করবে, সেখানে কিন্তু একটা কনজাংশন দরকার হয়। তোমরা জানো এটা কখনো কখনো দ্যাট হতে পারে, কখনো কখনো টু হতে পারে, কখনো কখনো ইফ হতে পারে, আর অন্যান্য জিনিসও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কুড দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে আমি কি বসাবো? খেয়াল রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়, অর্থাৎ হু, হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, হুইচ, এগুলো দিয়ে যদি শুরু না হয়, তাহলে আমরা সেখানে ইফ অথবা ওয়েদার বসাবো। তাহলে যেহেতু এখানে কুড রয়েছে, খেয়াল করো, এই কুড যেহেতু রয়েছে তার মানে এটা WH না, তার মানে আমি এখানে ইফ বা ওয়েদার বসাতে পারবো। আর যদি WH থাকতো তাহলে ওইটাই আমরা বসিয়ে দিতাম। ওকে, ইফ। আচ্ছা, এখন কি বলেছে? ইফ কুড আই হেল্প ইউ, তাহলে এই আইটা কিন্তু রিসেপশনিস্ট, আইটাকে, আই হচ্ছে রিসেপশনিস্ট, সে বলছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তাহলে এই ইউটা হচ্ছে আমাদের এই যে দ্য ম্যান, রাইট? এই জায়গাগুলো তুমি একটু খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে ইফ এই রিসেপশনিস্টের প্রোনাউন লিখবো আমরা এখন। তাহলে রিসেপশনিস্ট কি? আমি এটা হিও হতে পারে, শিও হতে পারে। তাহলে আমি হি অথবা শি, তুমি যে কোনটা, আমি ধরে নিলাম এটা হি, একজন পুরুষ মানুষ। ওকে, ইফ হি, তারপর তুমি ভার্ব বসাবা, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে বা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভে খেয়াল রাখতে হবে আমাদের ডিরেক্ট ন্যারেশনে এটা যে কোনো ধরনের বাক্যই হতে পারে, কিন্তু যখন আমরা ইনডিরেক্ট করছি তখন বাক্যটা সম্পূর্ণভাবে একটা অ্যাসার্টিভ বাক্য, মানে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট আসবে। তাহলে এখানে ভার্বটা কিন্তু দেখো ইন্টারোগেটিভে আমাদের শুরুতে চলে গেছে, অক্সিলিয়ারিটা, কিন্তু এটা কিন্তু আসবে সাবজেক্টের পরে। আচ্ছা, তাহলে ডিরেক্টে যদি ক্যান থাকে, ইনডিরেক্টে আমরা কুড করতে পারি, কিন্তু ডিরেক্টে যদি কুড থাকে সেটা কিন্তু আর চেঞ্জ হবে না, কুডই থেকে যাবে। তাহলে ইফ হি কুড হেল্প, এই ইউটাকে খেয়াল করতো, এই ইউটা কিন্তু দ্য ম্যান, খেয়াল করতে হবে। যদি আমাদের ডিরেক্ট নারেশনে সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা আমাদের এই যে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আমি এটা অনেক আগে হয়তো পড়েছি বা তোমরা অনেক জায়গায় পড়েছো। যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেটা সাবজেক্ট অনুযায়ী, দেখো এই যে ফার্স্ট পারসন রিসেপশন অনুযায়ী চেঞ্জ হয়েছে, হ্যাঁ। আর যদি সেটা হয় একটা সেকেন্ড পারসন তাহলে সেটা হবে অবজেক্ট অনুযায়ী। তাহলে ইফ হি কুড হেল্প, আবার দ্য ম্যানের অবজেক্টিভ প্রোনাউন কি? হিম। তবে এখানে তোমাকে ব্রেকেটে লিখে দিতে হবে কোনটাকে কি দিয়ে তুমি বোঝাচ্ছ। এই হিমটাকে ম্যান, আর এই হিটা কিন্তু আবার আমাদের খেয়াল করতে হবে, এই হিটা হচ্ছে আমাদের রিসেপশনিস্ট। তাহলে এইভাবে তুমি ক্লিয়ার করে দিবা। তাহলে প্রথম বাক্যটা আমরা পারলাম, তারপরে বাক্যে আসি। দ্য ম্যান রিপ্লাইড, শিও আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোম্পানি। আচ্ছা, সে যে প্রশ্নটা করেছে যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, সে বলেছে হ্যাঁ, মানে তুমি আমাকে সাহায্য করতে পারো বা আমার সাহায্যটা প্রয়োজন। তাহলে এইরকম ভাবে যদি কেউ ইয়েস বা শিওর বলে কোনো প্রশ্নের উত্তর দেয়, তাহলে অতটুকু অংশের জন্য আমরা লিখবো হচ্ছে কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর নো বলে যদি অথবা নেভার বলে তাহলে বলতে হবে হচ্ছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে এই রিপ্লাইটা কে দিয়েছে? দ্য ম্যান, ওই মানুষটি রিপ্লাই দিয়েছে। তাহলে কি লিখবো? দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অ্যাফার্মেটিভ। ওকে, দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কিন্তু এটুকুর অংশের কাজ শেষ করে ফেললাম। ওকে, এখন আসো যে আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডাইরেক্টর, এটা কোন জাতীয় সেন্টেন্স? প্রতিটা বাক্যে খেয়াল করতে হবে যে বাক্যটা কোন ধরনের, এটাকে অ্যাসার্টিভ না ইম্পারেটিভ না অপটেটিভ, কোন জাতীয়। তাহলে খেয়াল করো, এই যে আই ওয়ান্ট টু মিট, সাবজেক্ট আগে, তারপরে হচ্ছে ভার্ব, তার মানে বুঝতে পারলাম যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করব? আমরা সেই টু বা রিপ্লাইড এটার পরিবর্তে লিখতে পারি সেই টু অথবা টোল্ড। এখন টোল্ড কখন হবে? যদি আমার রিপোর্টিং অংশটাতে অর্থাৎ কমার আগে যদি অবজেক্টটা থাকে তাহলে টোল্ড আমি ইউজ করতে পারবো। যদি সেটা অবজেক্ট না থাকে তাহলে আমি ইউজ করবো হচ্ছে শুধু সেই টু। ওকে, তাহলে যেহেতু দেখো এখানে তো অবজেক্টটা নাই, তাহলে আমি কি লিখছি? দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said that.
তাহলে মানুষটি অ্যাফার্মেটিভলি বা হ্যাবোধক উত্তর দিল এবং বলল এখন খেয়াল করো এই যে সেইড দ্যাট লিখলাম তার মানে পাস্ট হয়ে গেছে না। আমি তো এটা এখানেই বলছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় তাহলে ভিতরের টেন্সটা চেঞ্জ হবে। তাহলে খেয়াল করো এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। আর ফার্স্ট পারসন অনুযায়ী চেঞ্জ হবে কে? সাবজেক্ট অনুযায়ী। তাহলে দ্য ম্যান অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে দ্য ম্যানের প্রোনাউন কি? হি। সেড দ্যাট হি, হি এর জায়গায় আমরা লিখে দেব অবশ্যই ম্যান। ওকে, হি তাহলে ওয়ান্টেড ভিটু কি হবে? ওয়ান্টেড পাস্টে। হি ওয়ান্টেড টু মিট, বাকি অংশ আমরা অপরিবর্তিত অবস্থায় লিখে দিই দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোম্পানি। ওকে, আচ্ছা তাহলে এই পর্যন্ত আমাদের বাক্য কিন্তু শেষ। তারপরে আসি, তারপরে কথা কে বলছে একটু খেয়াল করো। দ্য রিসেপশনিস্ট সেইড, রিসেপশনিস্ট আবার কথা বলছে যে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনি যে ওই যে কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টরের সাথে বা এমডির সাথে দেখা করতে এসেছেন, আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? দেখো সে কিন্তু আরো একটি প্রশ্ন করেছে, তাহলে আমরা কি বলতে পারি? আবার সেইড টু এর পরিবর্তে বা সেইডের পরিবর্তে এন্ড এগেইন আস্কড, তাহলে আমরা কি লিখবো? হি, আমরা হি দিয়ে দিই। হি দিয়ে আমরা অবশ্যই এখানে একটা বুঝিয়ে দিব যেটা হচ্ছে রিসেপশনিস্ট। হি এগেইন আস্কড ইফ, এই যে আমরা বলেছি না যদি WH না থাকে তাহলে কি ইউজ করবো আমরা? ডু ভার্ব, মোডাল বা বি ভার্ব, এগুলোর জন্য হচ্ছে আমরা ইফ ইউজ করব। ইফ। আচ্ছা এখন আছে কোন পারসন? সেকেন্ড পারসন, রাইট? তাহলে সেকেন্ড পারসনটা কে? সেকেন্ড পারসন কিন্তু যাকে প্রশ্ন করেছে সে। তাহলে কাকে প্রশ্ন করছে রিসেপশনিস্ট? ওই ম্যানকে। তাহলে এটা কি হবে? ইফ হি, ওই ম্যানের প্রোনাউন কি? ম্যানের প্রোনাউন হচ্ছে হি। হি দিয়ে আমরা অবশ্যই এখানে ম্যানের জন্য এম লিখে দিব, আমরা এখানে এম দিয়ে দিচ্ছি। ইফ হি, এখন খেয়াল করো এই যে আমি বলেছিলাম না এই যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে এই পাশের টেন্সটা আমি চেঞ্জ করব, যদি না সেটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য কথা হয়। তাহলে খেয়াল করো ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমরা কিন্তু হ্যাভ দেখে এটা ভাইবো না যেটা প্রেজেন্ট পারফেক্ট, কারণ প্রেজেন্ট পারফেক্ট হতে হলে এখানে হ্যাভ এর পরে কিন্তু V3টা প্রয়োজন। দেখো V3 নাই, আর আমরা জানি কি ডু ভার্ব ইনডেফিনিট কে আমরা কিভাবে বা প্রেজেন্ট ইনডেফিনিট কে কিভাবে আমরা কোশ্চেন বানাই? ডু অথবা ডাজ দিয়ে। যেহেতু ডু আছে তার মানে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি কোথায় নিয়ে যাব? পাস্ট টেন্স। সহজ, আমি হ্যাভ কে শুধু হ্যাড করে দিলে পাস্ট হয়ে যাচ্ছে। ইফ হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ওকে, এই পর্যন্ত কথাবার্তা শেষ। এখন লাস্ট বাক্যটা কে বলেছে খেয়াল করো। লাস্ট না, এরপর একটা বাক্য রয়েছে, সে আবার পজিটিভ উত্তর দিয়েছে অ্যাফার্মেটিভ। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। হি সেড, এই হিটাকে? হিটা অবশ্যই ওই মানুষটা, যে মানুষটা দেখা করতে এসেছে। তাহলে এই দেখো এটা একটা অ্যাফার্মেটিভ উত্তর দিল, আর এটা কিন্তু একটা অ্যাসার্টিভ বাক্য। তাহলে হি যেহেতু উত্তর দিয়েছে তাহলে কি লিখবো? হি, এই হিটাকে, হিটা হচ্ছে আমাদের ম্যান। তাহলে হি again replied in the affirmative. Okay, he again replied in the affirmative and said, আবার আগের মতো and said that he, হিটাকে, হিটাকে ওই যে আমাদের the man, that he had, have এর জায়গায় আমরা শুধু past tense করে দিলাম। আমরা বলেছি না যে যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট নিয়ে যাব। সেক্ষেত্রে শর্ত কি? প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্ট ইনডেফিনিটে ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি, শেষ। হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। ওকে, লাস্ট। তার মানে এই পর্যন্ত কথাবার্তা শেষ। সে কি বললো? হি, হি মানে ম্যান, এগেইন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি হ্যাড, মানে তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। লাস্ট বাক্যটি এবার কি বললো? এখন তো সব কথাবার্তা শেষ যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। সে বললো হ্যাঁ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। এখন রিসেপশনিস্ট সর্বশেষ কথাটা বলেছে কি দেখো, ওয়েট ফর আ হোয়াইল, আপনি অল্প কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন। দেখো এটা কিন্তু একটা ইম্পারেটিভ বাক্য, আর ইম্পারেটিভ বাক্যর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বাক্যটা কোন স্টাইলে বলেছে। এটা কি কোনো ধরনের রিকোয়েস্ট করেছে, নাকি কাউকে অর্ডার করেছে, নাকি কাউকে কোনো অ্যাডভাইস দিয়েছে। তাই যেহেতু রিসেপশনিস্ট, ওনার কাজই হচ্ছে যেই ক্লায়েন্টরা আসবে তাদেরকে খুব সম্মানের সাথে কথা বলা, তাদের প্রবলেম কি জানা, তারা কার সাথে দেখা করতে চায়, তাদের কি প্রবলেম সেটা সলভ করে দেওয়া।
এবং প্রয়োজনে কাউকে ওয়েট করতে রিকোয়েস্ট করা। তাহলে কি বলবো আমরা, এটা যেহেতু রিকোয়েস্ট করেছে ওয়েট ফর আ ওয়াইল, তাহলে আমি কি করব এখানে দ্য রিসেপশনিস্ট, আমরা হি দিয়ে দিলাম, প্রোনাউন দিলাম আমরা, তাহলে রিসেপশনিস্টের জন্য আমরা আর দিয়ে দিলাম, দ্য রিসেপশনিস্ট রিকোয়েস্টেড, ওকে, হি রিকোয়েস্টেড হিম, এই হিমটাকে বলতো, এই হিমটা হচ্ছে আমাদের ম্যান, রাইট, হি রিকোয়েস্টেড হিম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা ইউজ করছি তখন এটার জন্য আমরা কোন ধরনের কনজাংশন ব্যবহার করে এই ইনভার্টেড কমাকে উঠাবো, সেটা হচ্ছে টু। হ্যাঁ, টু ছাড়া আরো অন্য কিছু হতে পারে, দ্যাট হতে পারে, তবে সেটা ল্যাট দিয়ে যদি বাক্যটা শুরু হয়, কিন্তু এই বাক্যটা কিন্তু ল্যাট দিয়ে শুরু হয়নি, এটা শুধু একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এরকম যদি ইম্পারেটিভ সেন্টেন্স কোনো ভার্ব দিয়ে শুরু হয়, কাউকে কোনো আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে সেই জায়গায় আমরা ইউজ করতে হবে হচ্ছে টু। তাহলে টু লিখে দিচ্ছি, হিম টু। তাহলে ওই রিসেপশনিস্ট মানুষটিকে রিকোয়েস্ট করলো, টু দেওয়ার পরে তুমি বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় রাখতে পারবা ভার্ব থেকে, টু ওয়েট ফর আ ওয়াইল। শেষ। এই হচ্ছে আমাদের কোন প্রশ্নটি, ন্যারেশনে সিলেট বোর্ডে 2022 সালে যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল সেটি কিন্তু আমরা আজকে খুব সুন্দরভাবে প্রতিটি লাইন বুঝে বুঝে সলভ করলাম। আশা করছি তোমরা যদি প্রত্যেকেই ন্যারেশন বলি, বাকি টপিকগুলো আছে সবগুলো যদি এভাবে প্রতিটা লাইন বাই লাইন বুঝে বুঝে সলভ করতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ভালো করার সম্ভাবনাটি আরো অনেক বেশি বেড়ে যাবে। ন্যারেশন ছাড়াও প্রিপোজিশন, আরো ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, এগুলোর অনেক ভিডিও আছে এই চ্যানেলে, তোমরা সবগুলোই দেখতে পারো, তোমাদের জন্য রেকমেন্ডেড। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এবং সবসময় বলবো যে ভালো থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা করো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে উইথ ইংলিশ শিখি। আসসালামু আলাইকুম।